اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 2 এর দার্স 6 আমরা আজ শুরু করতে যাচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের এই ছোটদের আরবি শিক্ষা যে বইটি, এই বইটিতে আমরা 5টি বিষয়ের উপরে কাজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে তাজবিদ। তো আমাদের 6 নং দর্শটি তাজবিদ সংক্রান্ত। তাজবিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মাখরাজ, অর্থাৎ হরফ উচ্চারণের স্থান। তো কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারিত হয় এ নিয়ে মোট 17টি মাখরাজ রয়েছে। আমরা খুব সুন্দরভাবে এই 17টি মাখরাজকে বাচ্চাদেরকে শিখিয়ে নিব। তো আমরা প্রথম পরীক্ষার যে সিলেবাস রয়েছে এখানে আমরা 10টি মাখরাজ শেখাবো এবং দ্বিতীয় পরীক্ষায় গিয়ে বাকি 7টি মাখরাজ শেখাবো ইনশাআল্লাহ। তো এখানে এই 10টি মাখরাজ শেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম বাচ্চাদেরকে যে বিষয়টা বোঝাবো যে এখানে চিত্রের মধ্য দিয়ে কোন জায়গা থেকে আসলে হরফটা উচ্চারণ হয় এখানে চিহ্নিত করা আছে। আমরা ঠিক সেই জায়গাটা খুঁজে বাচ্চাদেরকে দেখিয়ে দিব যাতে করে তারা বুঝতে পারে। এই যে চিহ্নটা করা আছে হলকের শুরু তথা নিম্নভাগ, হলক এখান থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত এর একদম নিম্নভাগ থেকে এই দুইটি হরফ উচ্চারিত হবে তথা হামজা এবং হা, এই দুটি হরফ একদম এখান থেকে উচ্চারিত হবে। এই চিত্রগুলো আমরা বাচ্চাদেরকে সুন্দরভাবে দেখিয়ে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে গলার নিচের নিম্নভাগ। তো আমরা একটু খেয়াল করি এটা আমরা কিভাবে শিখব। তার আগে আরেকটা কথা বলে রাখি, আমরা সাধারণ মাখরাজগুলোতে এই উদাহরণটা ব্যবহার করা থাকে না। তো আমরা যথা ব্যবহার করেছি এই কারণে, মূলত হরফের মাখরাজ জানার জন্য আমাদের যে পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে এই টিকাটা দেখেন, কোনো হরফে সুকুন দিয়ে তার পূর্বে হামজায় হারকাত দিলে সাকিন হরফের মাখরাজ জানা যায়। অর্থাৎ আমরা যদি হামজার মাখরাজ জানতে চাই তাহলে এই হামজাতে সাকিন করতে হবে এবং এর পূর্বে আর একটা হামজা ফাতহা হারকাত দিতে হবে, তাহলে আমরা হামজার মাখরাজ জানতে পারবো। হাতে সাকিন করে তার পূর্বে হামজায় হারকাত দিলে হার মাখরাজ জানতে পারবো। আমরা যদি শুধু হা বলি তো হার মাখরাজটা পরিপূর্ণভাবে জানা যাবে না। যেমন আমরা যদি জিম বলি, কাফ বলি, অফ বলি, এর মাসদার মাখরাজটা আমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারবো না। কিন্তু এটা যখন আমরা সাকিন দিয়ে তার পূর্বে হারকাত দিব তখন আক, আজ, এর প্রপার যে মাখরাজ যেটা কোন জায়গা থেকে এটা বের হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। এজন্য আমরা উদাহরণটা ব্যবহার করেছি। আর মাখরাজের ক্ষেত্রে আমরা শুরুতে হরফটা নিয়ে আসছি, কারণ আমরা যখন পড়তে যাই হরফটা আমাদের প্রথমে সামনে আসে। আর হরফ সামনে আসার পরে আমাদের চিন্তা হয় যে আমরা হরফের পরে এর মাখরাজটা কী হবে। কিন্তু আমরা যদি আগে মাখরাজ পড়ে পরে যদি আমরা হরফটাকে বলি, যেমন হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজাহা, সেক্ষেত্রে হরফ আসার পরে মাখরাজটা আমাদেরকে উল্টো চিন্তা করে বের করতে হয়। তো এজন্য আমরা হরফটাকে শুরুতে এনেছি এবং শেষে উদাহরণ যুক্ত করে দিয়েছি। তাহলে আমরা কিভাবে পড়ব? এভাবে, 1 নম্বর মাখরাজ হামজা হা, হলকের শুরু হতে উচ্চারিত হয় যথা আ, আহ। 2 নম্বর মাখরাজ আইন হা, হলকের মধ্য হতে উচ্চারিত হয় যথা আ, আহ। 3 নম্বর মাখরাজ গাইন খ, হলকের শেষ হতে উচ্চারিত হয় যথা আ, আহ। 4 নম্বর মাখরাজ কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় যথা অক, অক। 5 নম্বর মাখরাজ কাফ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় যথা আক, আক। 6 নম্বর মাখরাজ জিম শিন ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিম ঠিক মধ্য হতে শিন একটু বাহিরে সরে, ইয়া তার থেকেও বাহিরে সরে যথা আজ, আশ,
আই, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। জিম ঠিক মাঝখান থেকে, শিন একটু বাইরের দিকে সরে, ইয়া তার থেকে একটু বাইরের দিকে সরে। জিম ঠিক মাঝখানে, শিন একটু বাইরের দিকে সরবে, ইয়া তার থেকে একটু বাইরে সরে উচ্চারিত হবে। 7 নম্বর মাখরাজ ওয়াদ, জিহ্বার গোড়ার কিনারা, দেখেন এই যে জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা সবুজ করা আছে, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। উপরের মাড়ির দাঁতের গোড়াও সবুজ করা আছে, অর্থাৎ এই সবুজ সবুজের সাথে লাগবে। উভয় পাশ লাগাতে পারলে বেশি ভালো, না পারলে এক পাশ লাগালেও হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যথা আও আও আও। যখন জিহ্বার গোড়া প্রসারিত হয়ে দাঁতের গোড়ায় লাগবে, তখন জিহ্বার আগা অটোমেটিক এটা সংকুচিত হয়ে যাবে। এজন্য এখানে হলুদ হলুদের সাথে মিল করে দেওয়া আছে। ওই জায়গাটায় দাঁতের ঠিক উপরের ওইখানে জিহ্বাটা সংকুচিত হয়ে জিহ্বার আগাটা চলে আসে, আর জিহ্বার গোড়া দিয়ে মূলত উচ্চারিত হয় বদ আও আও ইউ, এভাবে। 7 নম্বর মাখরাজ লাম, লাম, জিহ্বার আগার কিনারা সামনের উপরের 8 দাঁতের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যথা আল আল। এখানে দেখেন এই যে জিহ্বার আগা হলুদ করা আছে, এর কিনারাটা উপরের প্রথমে এই 2 দাঁত, তারপরে 2 দাঁত, তারপরে 2 দাঁত, তারপরে 2 দাঁত, এই 8 দাঁত। 2 এখান থেকে নিয়ে এই পর্যন্ত 2 4 6 8, এই 8 দাঁতের গোড়া সংলগ্ন তালু, অর্থাৎ 8 দাঁতের গোড়ায় যে জায়গাটায় যে হলুদ করা, এই জায়গাটার সাথে জিহ্বার আগার কিনারা রেখে উচ্চারিত হবে। এই গোড়া সংলগ্ন এই কথাটি পড়ানোর সময় মুখস্থ করতে হবে না, এটা শুধুমাত্র বোঝানোর জন্য দেওয়া হয়েছে, ব্র্যাকেটের অংশটি পড়া লাগবে না। তো লামের ক্ষেত্রে 8 দাঁতের গোড়া সংলগ্ন তালুর সাথে লাগে, আর নুনের ক্ষেত্রে 6 দাঁতের গোড়া সংলগ্ন তালুর সাথে লাগে, আর রয়ের ক্ষেত্রে 4 দাঁতের গোড়া সংলগ্ন তালুর সাথে লেগে উচ্চারিত হয়। তো আমরা দেখি 9 নম্বর মাখরাজ নুন, জিহ্বার আগা সামনের উপরের 6 দাঁতের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যথা আন আন। 10 নম্বর মাখরাজ র, র, জিহ্বার আগার পিঠ সামনের উপরের 4 দাঁতের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়, যথা আও আও। তো আমরা এইভাবে করে এই মাখরাজগুলোকে সুন্দরভাবে বাচ্চাদেরকে বুঝিয়ে মুখস্থ করিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টিকে সুন্দরভাবে আয়ত্ত করার তৌফিক দান করুন।